গত ক্লাসে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল, তো জানি না আসলে কয়জন করেছে। আমরা দুই পাশে বর্গ করি, বর্গ করলে কি আসে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান হচ্ছে এ প্লাস কিউ ডিভাইডেড বাই এ মাইনাস কিউ। আর এ স্কোয়ার বাই বি স্কোয়ার এর মান কি, এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার এর মান হচ্ছে পি বাই কিউ। আমরা আস্তে করে এই এ স্কোয়ার বাই বি স্কোয়ার এর জায়গায় লিখে হচ্ছে পি বাই কিউ, আর এদিকে আছে হচ্ছে এ প্লাস কিউ ডিভাইডেড বাই হচ্ছে এ মাইনাস কিউ। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে যে আমার কি প্রমাণ করতে হবে সেটার দিকে তাকাতে হবে। আমার প্রমাণ করতে হবে পি প্লাস কিউ বাই এ সমান পি মাইনাস কিউ বাই এ, এটা প্রমাণ করতে হবে। আমরা একটা যোজন বিয়োজন করে ফেলি। যোজন বিয়োজন করলে জিনিসটা দাঁড়ায় কিরকম, পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, এটা ইকুয়াল টু হচ্ছে এখানে লবের সাথে হর যোগ হবে, অর্থাৎ এ প্লাস কিউ প্লাস হচ্ছে এ মাইনাস কিউ, আর নিচে লব থেকে হর বিয়োগ হবে, অর্থাৎ এ প্লাস কিউ মাইনাস এ প্লাস কিউ। আলটিমেটলি যেটা থাকতেছে সেটা হচ্ছে 2a ডিভাইডেড বাই 2q, আর এখানে থাকতেছে হচ্ছে p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। এখন এই 2 আর 2 কাটা যায়, থাকে হচ্ছে a বাই q সমান হচ্ছে p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। এখন আপনি যেটা প্রমাণ করতে বলছে সেটা হয়ে গেছে, জাস্ট একটু একান্তরকরণ করেন, অর্থাৎ এটাকে আপনি এখানে নিয়ে যান, এটাকে আপনি এখানে নিয়ে আসেন, তাহলে দেখেন যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। সহজ জিনিস, ইজি পিজি লেভেল কুইজি, আপনি হচ্ছে জাস্ট একটু চেষ্টা করলেই পেরে যাইতেন আর কি। ভাইয়া বুঝি নাই, কোনো সমস্যা নাই, এটা না বুঝলে কোনো প্যারাই নেই, আপনি একটু কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নেবেন ব্রো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। খুব ইজি পিজি, একটু লেটে আসছে তো এই জন্য হয়তো সমস্যা হতে পারে, খুবই জিনিসটা সহজ। আচ্ছা চলেন সামনের দিকে যাই। তো গত ক্লাসটা শেষ হয়েছিল পর্বের আগে, ঈদের আগে যে ক্লাসটা ছিল, ওই ক্লাসটা শেষ হয়েছিল হচ্ছে গিয়ে ধারাবাহিক অনুপাত নিয়ে হালকা কথাবার্তা বলে। অন্যরকম করে করলে সমস্যা হবে, সমস্যা না, কোনো সমস্যা হবে না ব্রো, কোনো সমস্যা হবে না, মোট কথা ওইটা মিলাইতে পারলে হচ্ছে, ওইটা মিলাইতে পারলেই হচ্ছে। আচ্ছা তো এখানে দেখেন ক খ, ক ইস টু খ, যদি আপনাকে কেউ বলে দেয় যে ক ইস টু খ হচ্ছে 2:3, আর যদি বলে খ ইস টু গ, এটা হচ্ছে কি আপনার কি বলা যায়, মনে করেন 3:5, তাহলে এখান থেকে আপনি বলতে পারবেন ক ইস টু খ ইস টু গ হবে 2:3:5। তো এই যে লাস্টে যেটা লিখলাম এটাকে বলা হয়েছে ক খ আর গ এর একটা ধারাবাহিক অনুপাত, এটাকে বলা হয় ক খ আর গ এর একটা ধারাবাহিক অনুপাত। কারণ ঘটনা হচ্ছে ভাই, জীবন তো সবসময় তো সহজ থাকে না, এখানে 3 আর এখানে 3 ছিল দেখে আস্তে করে 3 লিখে দিচ্ছেন, বুঝলাম। যদি এখানে 3 থাকতো আর এখানে 4 থাকতো তখন কি করতাম, তো তখন কি করতাম ওইটা বেসিক্যালি আমরা 11.1 এর ক্লাসে শিখেছিলাম। যদি কখনো এরকম থাকে ক ইস টু খ আর এখানে হচ্ছে গিয়ে খ ইস টু গ, তখন হচ্ছে কি আমরা চেষ্টা করি কি, মনে করেন এটা হচ্ছে 2:5 আর এটা হচ্ছে মনে করেন 6:7, তখন আমরা চেষ্টা করি মূলত হচ্ছে এই দুইটাকে সেম বানানো। এই দুইটাকে সেম বানাই কিভাবে, আমরা হচ্ছে এদের লসাগু বানানোর চেষ্টা করি, অর্থাৎ এখানে আছে 5 এখানে আছে 6, 5 আর 6 এর লসাগুটা কত, 5 আর 6 এর লসাগুটা হচ্ছে 30, তো আমরা এখানেও 30 বানানোর চেষ্টা করব, এখানেও 30 বানানোর চেষ্টা করব। তো এখানে 6 দিয়ে যদি গুণ করেন তাহলে এটা পুরোটা 30 হয়ে যাবে, যেদিকে 30 হবে, আর যদি নিচেরটাকে 5 দিয়ে গুণ করেন তাহলে নিচেরটা এখানে 30 হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ক ইস টু খ ইস টু গ, এটা কিন্তু পুরাতন পড়া ভাইয়া, পুরাতন পড়া, জাস্ট একটু একবার রিভিউ করে দাও। এটা হচ্ছে 12:30:35, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ক খ এবং গ এর একটা ধারাবাহিক অনুপাত। আচ্ছা তো চলেন এরপরে কি আছে দেখি। তো ঘটনা হচ্ছে যদি 3টা না থেকে, আচ্ছা এটা তো পারবেন মনে হয়, এটা সহজ জিনিস যেটা দেওয়া আছে, ক ইস টু খ হচ্ছে 3:4, তারপর হচ্ছে খ ইস টু গ হচ্ছে 6:7। তো এখন আপনাকে এখান থেকে ও এটা একটা শর্টকাটও শিখেছিলাম আপনাদেরকে, শর্টকাটটা কি ছিল মনে আছে কারো, শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা ছিল এটার সাথে এটা গুণ করবো তাহলে 3×6=18, এটার সাথে এটা গুণ করবো তাহলে 4×6=24, এটার সাথে এটা গুণ করবো তাহলে 4×7=20। জানি না আপনাদের মনে আছে নাকি, মানে শর্টকাটেও করা যায়, আমি একটু আগে যেভাবে দেখিয়েছি ওইভাবে করা যায় আবার এভাবেও করা যায়। তো এখন দেখেন এটাকে আবার যদি একটু 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে কি হয়ে যায়, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 9, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যায় 12, 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 14। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কি করলাম, ফার্স্টে হচ্ছে কি এই যে এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, এটা করলে হচ্ছে ক ইস টু গ চলে আসে। বড় করে করলে কিভাবে করবেন সেটাও বললাম, শর্টকাটে করলে কিভাবে করবেন সেটা হচ্ছে কি আপনাকে বলা হলো, এটা চ্যাট বক্সে জানাবেন। জিনিসপত্র কিন্তু মনে পড়তেছে কি, চলেন সামনের দিকে যাই, দেখি কি আছে আমাদের আজকে সামনে। আচ্ছা
এখন হচ্ছে আমাদের জীবনে আরো একজন আসবে, সেটা হচ্ছে ঘ। এতক্ষণ ছিল ক খ গ পর্যন্ত, এখন হচ্ছে ক খ গ এবং ঘ, চারটার হচ্ছে কি যখন আমরা ধারাবাহিক অনুপাত বের করতে যাবো, অর্থাৎ আপনাকে এখন দেওয়া থাকবে হচ্ছে ক ইস টু খ, এটা মনে করেন হচ্ছে 2:3। তারপর হচ্ছে খ ইস টু গ, এটা মনে করেন হচ্ছে কি দেওয়া আছে 1:2। তারপর হচ্ছে গ ইস টু ঘ, এখানে উপরে কি দেওয়া আছে ওইটাই দেখতেছি, গ ইস টু ঘ হচ্ছে 3:2। তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করবো যে এই দুইটাকে সেম বানানোর, আবার এই দুইটাকে সেম বানানোর। চলেন দেখি কিভাবে সেম বানানো যায়। আমরা প্রথমে খেয়াল রাখবো হচ্ছে এখানে আছে 2, এখানে আছে 3, তো 2 আর 3 কে সেম বানাবো মানে কি 2 আর 3 এর লসাগুটা নিব। সো ব্রো 2 আর 3 এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। তো আমি এটাকেও 3 দিয়ে গুণ করি, এটাকে 3 দিয়ে গুণ করি, আর নিচেরটাকে হচ্ছে কি 2 দিয়ে গুণ করি, তাহলে দেখেন এই দুটো মিলে গেল। তাহলে আপনার এই যে এই দুইটা ম্যাচিং ম্যাচিং। আচ্ছা এখন খেয়াল করেন এখানে কত আছে 2:3 আছে, এখানে আছে হচ্ছে আপনার 2:3। হ্যাঁ পুরোটাই ম্যাচিং ম্যাচিং, এটা 2:3 যেহেতু, এইটার সাথে এটা মিলে গেল, তাহলে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে ক ইস টু খ ইস টু ক ইস টু ঘ, ক ইস টু খ ইস টু গ ইস টু ঘ, এটা হবে হচ্ছে 2:3:6:4, এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই অঙ্কটা তো মোটামুটি ইজি বিজি, কিন্তু ঘটনা হচ্ছে, আচ্ছা এই অঙ্কটা পুরোটা তো করিনি, বলছে 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও এদের মধ্যে, 300 টাকা এমন ভাবে ভাগ করতে বলছে, তাহলে প্রত্যেকে কত পাবে? দেখেন ক পাবে হচ্ছে 300 টাকা এর একটা অনুপাত লিখবেন, এখানে যে ভগ্নাংশটা লিখবেন সেই ভগ্নাংশের হরে কি থাকবে? হরে থাকবে যে এই অনুপাতটার রাশিগুলোর যোগফল। তাহলে এই অনুপাতটার রাশিগুলোর যোগফল 3 2 5 6 11 4 15। আর উপরে কি লিখবেন? উপরে কয়ের যেই পার্টটুকু আছে, কয়ের যে অংশটুকু আছে সেটা হচ্ছে কি উপরে লিখবেন। তাহলে উপরে হবে হচ্ছে আপনার 2। তাহলে এখান থেকে কত পাই? এখান থেকে পাই হচ্ছে 40 টাকা। আর খ কত টাকা পাবে? খ পাবে হচ্ছে 300 এর নিচে হবে অনুপাতের রাশিগুলোর যোগফল 2 3 5 6 11 4 15। আর উপরে কি হবে? উপরে হচ্ছে ক্ষয়ের ভাগ যতটুকু আছে, ক্ষয়ের ভাগটা হবে হচ্ছে উপরে, তাহলে এখানে হবে উপরে 3, তাহলে এখান থেকে পাচ্ছি 3 বিশেষ 8। আচ্ছা গ কত টাকা পাবে? গ পাবে হচ্ছে কি আপনার আবার সেম 300 এর 300 ইন্টু নিচে হবে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল অর্থাৎ 15, আর উপরে কি হবে গয়ের যে অংশটুকু আছে, গয়ের অংশ কত? গয়ের অংশ হচ্ছে 6, তাহলে উপরে হবে হচ্ছে আপনার 6, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 120 টাকা। আর ঘ কত টাকা পাবে? ঘয়েরটা আর ভেঙে ভেঙে বলবো না, বুঝতেই পারতেছেন কাহিনী কি। তাহলে এখানে হচ্ছে 300 ইন্টু নিচে হবে 15, উপরে হবে হচ্ছে 4, এখান থেকে বলতে পারি হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে ঘ কত টাকা পাবে। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে ভাই এই অঙ্কটা তো না হয় সহজ ছিল, এই অঙ্কটা সহজ ছিল, কত সুন্দর আপনি হচ্ছে গিয়ে মিলিয়ে ফেলছেন, এটাও 3 এটাও 3। অনেকের মনে আবার আরেকটা প্রশ্ন আসে, ভাই আপনি তো নিচে থেকে করছেন, আমি যদি উপর থেকে করি, এটা 3 আছে এটা 1 আছে, এই দুটাকে যদি একই বানানোর চেষ্টা করি, এটাও হবে, কোনো সমস্যা নেই, এটাও হবে, কোনো সমস্যাই নাই। ঠিক আছে, তো এখন আসেন যদি অঙ্কটা এরকম না থেকে যদি একটু অন্যরকম থাকতো তাহলে কি হতো? যদি অঙ্কটা এরকম না থেকে, কি লিখছেন একটু দেখি। আমাদের এক্সাম ধর্মেও ম্যাথ দিছে, ধর্মেও ম্যাথ দিছে, যদি না মিলে, যদি এই জিনিসটা না মিলে তখন কি হবে? একটা উদাহরণ দিই আপনাদেরকে, জীবনটা একটা হালকা কঠিন করে দেই। মনে করেন আজকে যদি ব্যাপারটা এরকম থাকতো ক ইস টু খ, এটা মনে করেন 2:5, আবার খ ইস টু গ, এটা মনে করেন হচ্ছে গিয়ে কি দেওয়া যায় 3:, এটা মনে করেন 3:5, আর এটা হচ্ছে গিয়ে গ ইস টু ঘ, এটা মনে করেন হচ্ছে 2:7, এরকম কিছু একটা আছে। এখন দেখেন এটা মিলেতে গেলে আপনার অবস্থাটা কি হয়? আপনার এখানে কি আছে 2, আর এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 5। তো 2 আর 5 কে যদি একই বানাতে চান তাহলে এখানে কি করতে হবে? 10 বানাইতে হবে দুইটাকে। তো দুইটাকে 10 বানাইতে যান, দুইটাকে 10 বানাইতে গেলে আপনি এখানে কত পাবেন? এটাকে 2 দিয়ে গুণ করা লাগবে, তাহলে এটা হয়ে যাবে 6:10, আর এটাকে 5 দিয়ে গুণ করা লাগবে, এটা হয়ে যাবে 10:35। আচ্ছা এতটুকু না হয় মিললো, গ দুইটা না হয় মিললো, এইবারে ঘ দুইটাকে মিলাইতে গিয়ে দেখেন অবস্থাটা কি হয়। ঘ দুইটাকে মিলাতে গিয়ে দেখেন অবস্থাটা কি, কারণ এখন যখন আপনি এটার সাথে এটা মিলাতে যাবেন তখন ব্যাপারটা হয়ে যাবে এরকম যে হচ্ছে 5 আর 6 লসাগু হচ্ছে 30, তাহলে উপরেরটাকে 6 দিয়ে গুণ করা লাগবে, 6 দিয়ে গুণ করলে কত আসবে? 12:30 হচ্ছে 30,
আর নিচেরটাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 30:50। এখন দেখেন এটা আবার চেঞ্জ হয়ে গেল। এটা তো ফাইজলামি হয়ে গেল। এখন নিচেরটা কি আছে? নিচেরটা তো মিললো না, নিচেরটা তো 10:35 আছে। এখন আবার এই নিচেরটাকে মিলানোর জন্য আপনি নিচেরটাকে আবার 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিচেরটা মিলবে। তাহলে এটা হবে হচ্ছে 50 নিচেরটা কেন 5 দিয়ে গুণ করবো? নিচেরটা 5 দিয়ে গুণ করবো না, কারণ দেখেন আপনার এই যে এখানে কি আছে, এইখানে আছে হচ্ছে গিয়ে এখানে নিচেরটা কেন 5 দিয়ে গুণ করবো? এইটা 2 আর এটা 5, তো 2 আর 5 এর লসাগু কত? 10। তাহলে নিচেরটাকেও এই যে এখানে 10 বানাইতে হবে, এখানে হচ্ছে 10 বানাইতে হবে। এখানে 10 বানানোর জন্য 2 দিয়ে গুণ, আর এখানে 10 বানানোর জন্য 5 দিয়ে গুণ। আচ্ছা, এখন আবার কাহিনী দেখেন, এখন হচ্ছে কি এখানে আছে 50, এখানে আছে 10, তো 50 আর 10 এর লসাগু কত? 50 আর 10 এর লসাগু কত? 50। তাহলে এইটাকে 50 বানাইতে হলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তো 5 দিয়ে গুণ করলে এখানে কত আসে? 5 10 50, 5 5 25, 5 হাতে 2 3 5 15 2 17। এখন দেখেন সবগুলো আপনার ম্যাচিং ম্যাচিং। এখন আপনার সবগুলো হচ্ছে গিয়ে ম্যাচিং ম্যাচিং হচ্ছে। এই যে এই দুটো হচ্ছে 30, এই যে এই দুটো হচ্ছে 30, এই দুটো হচ্ছে 50 আর 12। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি কি, এটা হচ্ছে ক ইস টু খ ইস টু গ ইস টু ঘ, ক ইস টু খ ইস টু গ ইস টু ঘ। এটা হচ্ছে 12 ইস টু 30 ইস টু 50 ইস টু 175। তো এটা 2-3টা স্টেপ বেশি করা লাগবে আর কি। যদি একটু এদিক সেদিক থাকে তাহলে একটু 2-3টা স্টেপ বেশি করা লাগবে। হ্যাঁ উপর থেকে করা যাবে না, হ্যাঁ উপর থেকে করা যাবে, বললামই তো। এগুলো উপর থেকে করা যাবে, নিচে থেকে করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি যেটা দিয়ে করেন না কেন। 120 টাক লিখেছেন ভাইয়া? কই টাক লিখেছি? আরে টাক, ওটা সমস্যা নাই, টাক এখন টাকা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এই টাইপের যাই থাকুক না কেন, এই টাইপের যাই থাকুক না কেন, এটার একটা শর্টকাট আছে, সুন্দর একটা শর্টকাট আছে। তো দেখেন মনে করেন এই অঙ্কটাই আমরা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলতে চাচ্ছি, আমাদের সময় স্বল্প, আমরা সমাধান করবো অনেক বড় একটা গল্প। তাহলে এখানে কি থাকে? এখানে হচ্ছে 3:5 আর এখানে হচ্ছে গিয়ে গ ইস টু ঘ, এটা হচ্ছে 2:7 মনে করেন, এরকম কিছু একটা আছে। তাহলে এখান থেকে আমার লাগবে কি? এখান থেকে আমার লাগবে হচ্ছে ক ইস টু খ ইস টু গ ইস টু ঘ, এটা লাগবে। সবাই একটু মনোযোগ দিয়ে খেলবো, সরি খেলবো না, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি আমরা এই 3টা গুণ করবো। প্রথমে আমরা এই 3টা গুণ করবো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। এই 3টা গুণ করলে কি আসে? 2 × 3 × 2। তারপর আমরা এই 3টা গুণ করবো। এই 3টা গুণ করলে কি আসে? এই 3টা গুণ করলে আসে হচ্ছে 2 × 3 × 5, 2 × 3 × 5। এরপর আমরা এই 3টা গুণ করবো। এই 3টা গুণ করলে কি আসে? 5 × 5 × 2। এরপর আমরা এই 3টা গুণ করবো। এই 3টা গুণ করলে কি আসে? 5 × 5 × 7। দেখেন আপনার অ্যান্সার চলে আসবে। কাটাকাটি যায়? কোনো কিছু কাটাকাটি যায় না, মানে সবগুলোর মধ্যে কমন কিছু আছে? কোনো কমন কিছু নাই, কাটাকাটি যায় না। তাহলে হচ্ছে 3 × 6 = 6, 6 × 12, 3 × 6 = 5 × 30, 5 × 5 = 25, 25 × 2 = 50, 5 × 5 = 25, 7 × 25 হচ্ছে 175। অ্যান্সার চলে আসছে। এরকম 4টা রাশিওয়ালা ক ইস টু খ, ক ইস টু খ, ক ইস টু গ, গ ইস টু ঘ এরকম থাকলে যে কোনোটাতে হচ্ছে আপনার এই জিনিসটা মিলবেই। ঠিক আছে? তাহলে পুরো জিনিসটা আরেকবার বলতেছি। ফার্স্টে হচ্ছে আমরা এই 3টাকে গুণ করব, এই যে 2 3 2 3 2। তারপর হচ্ছে আমরা এই 3টাকে গুণ করব, অর্থাৎ এই যে 2 3 5। তারপর আমরা এই 3টাকে গুণ করব, অর্থাৎ 5 5 2। এরপর আমরা এই 3টাকে গুণ করব, অর্থাৎ 5 5 7। এরপরে দেখবো কোনো কমন কিছু আছে নাকি। কমন কিছু মানে যে কাটাকাটি করতে পারে নাকি, কোনো 4টা থেকেই কমন কিছু আছে নাকি যেটাকে আমরা কেটে ফেলতে পারি। তো এখানে কোনো কমন কিছু নাই, দেখেন 4টার মধ্যেই আছে, এরকম কমন কিছু নাই। তার মানে হচ্ছে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ইজি পিজি লেমন স্কুইজি। ভাইয়া এই স্লাইডটা কি থাকবে? এই আপনার নামটা তো সুন্দর, এই নামের প্রথম আমি একজনকে দেখলাম, আগে আমি কখনো দেখিনি। আপনার নামটা সুন্দর, সুন্দর বলতে কি আগে কখনো দেখিনি। রিয়া, ওকে। এন এর শর্টকাটটা যে ছিল ওইটা কোনটা? ও, এন এর শর্টকাট হচ্ছে 3টার ক্ষেত্রে। মনে করেন আপনাকে দেওয়া হইলো হচ্ছে ক ইস টু খ, এটা হচ্ছে গিয়ে 2 ইস টু 3, খ ইস টু গ এটা হচ্ছে মনে করেন 4 ইস টু 5। তো তখন হচ্ছে কি আমরা বলতে পারি ক ইস টু খ ইস টু গ কি হবে। তখন ক ইস টু খ ইস টু গ হবে হচ্ছে এটার সাথে এটা গুণ, অর্থাৎ 4 × 2 = 8। তারপর হচ্ছে এটার সাথে এটা গুণ, অর্থাৎ 3 × 4। এরপর হচ্ছে এটার সাথে এটা গুণ, অর্থাৎ 3 × 5। এখান থেকে পাচ্ছি হচ্ছে 8 ইস টু 12 ইস টু 15। এটা তো আগে ক্লাসে দেখাইছিলাম। এটা হচ্ছে 3টার সময় হচ্ছে এই কাজ করবে, আর 4টার সময় হচ্ছে এই কাজ করবে। তো এই ছিল হচ্ছে গিয়ে কথা। হ্যাঁ এই স্লাইডটা থাকবে ব্রো, প্যারা নাই, এই স্লাইডটা থাকবে। তাহলে এই ছিল কথাবার্তা। জীবন হালকা সহজ হয়েছে নাকি হয় নাই সেটা হচ্ছে কি আমরা এখন চেক করে ফেলবো এই পোল কোশ্চেনের মাধ্যমে। সময় পাবেন সর্বোচ্চ করলে 1 মিনিট, যেহেতু আপনাকে শেখানো হয়েছে কিভাবে এটা খুব তাড়াতাড়ি করে ফেলা যায়।
এই ক্যালকুলেশনের জন্য আপনাকে 1 মিনিট সময় দেওয়া হলো। যদি এটা 20 সেকেন্ডেই করা যায় তাই একটু চেষ্টা করেন। যদি থাকে ওইটারও একটা শর্টকাট আছে বুঝছেন, কিন্তু ওইটা শর্টকাটটা আবার একটু লং কাট, মানে ওইটা শর্টকাট একটু বড়, ওটা শর্টকাটটা একটু বড়, তো এটা এই জন্য বলি না, আপনার দরকার নেই ওইটা, এমনিও আসবে না। থাকলে আপনি হচ্ছে নর্মালি এই যে লং কাট যেটা না যেভাবে করে দেখাইছি ওইভাবে করে করবেন আর কি, এটা না শর্টকাটটা করতে যাবেন না, নর্মালি যেভাবে করো ওইভাবে করে করবেন। এবিসিডি এটা আসবে না ইনশাল্লাহ, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই আপাতত। আর যদি একান্ত বেশি ইচ্ছুক হন তাহলে নিজে নিজে দেখেন কোন শর্টকাট বানাতে পারেন নাকি, করতেছেন না, চলেন এটা দেখি। ফার্স্ট হচ্ছে এইচ টু বি কত, এইচ টু বি হচ্ছে 2:3। এরপর আসেন সি ইস টু ডি দেওয়া, কিন্তু সি ইস টু ডি এর আগে তো বি ইস টু সি লিখতে হবে। তো বি ইস টু সিটা কি, বি ইস টু সিটা হচ্ছে 4:5। তারপরে সি ইস টু ডিটা কি, সি ইস টু ডিটা হচ্ছে 6:7। তাহলে এখান থেকে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এটা দরকার। এটা কি চলুন শর্টকাটে করি, লং কাটে করতে পারবেনই। এই যে এই তিনটা গুণ করেন তাহলে 2 × 4 × 6, এই তিনটা গুণ করলে আসবে হচ্ছে 2 × 4 × 6। তো প্রথম আমরা এই তিনটা গুণ করলাম। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে কি এই তিনটা গুণ করব, 4 × 6 × 3 লিখে ফেলি, 4 × 6 × 3। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে এই তিনটা গুণ করব, 3 × 5 × 6, 3 × 5 × 6। এরপরে কাজ কি, এরপর কাজ হচ্ছে এই তিনটা গুণ করব, তাহলে 3 × 5 × 7, 3 × 5 × 7। এখন দেখেন কোনো কিছু কমন যায় নাকি, যেটা কমন যাবে এটা বাদ দিয়ে দেন। কারণ 3 এখানেও আছে, 3 এখানেও আছে, 3 এখানেও আছে, এখানেও 3 আছে, এই যে 6 কে 3 দিয়ে কাটলে 2 এর, আর কোনো কিছু কমন যায় না। আর সবগুলোর মধ্যে কমন আছে এমন কিছু নাই। তাহলে আমাদের অ্যানসারটা কি, 4 × 2 = 8, 8 × 2 = 16, 4 × 6 হচ্ছে 24, তারপর হচ্ছে 5 × 6 = 30, তারপর হচ্ছে 5 × 7 = 35। তো এটা দেখেন কোন অপশনে আছে নাকি, আছে 2 নাম্বার অপশন। সেটা হচ্ছে আমাদের অ্যানসার। তো শর্টকাটে জীবনটা খুবই সহজ, যদি হচ্ছে কেউ বুঝতে পারে না। আর যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আপনি লং কাটেই করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আর তাও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে রেকর্ডিংটা একটু দেখে নেবেন, যথেষ্ট ধীরে গতিতে, যথেষ্ট বোধগম্য ভাষায় বলা হয়েছে, আপনি একটু দেখে নেবেন। সামনের দিকে চলে যাই। কি লেখা আছে, একজন মাছ নাকি 3টা জেলে ধরে, সরি 3জন জেলে হচ্ছে গিয়ে কয়েকটা মাছ ধরে। তো 3জন জেলে কয়েকটা মাছ ধরে, কয়টা মাছ ধরে সেটাও বলে দেওয়া আছে, 690টা। তারা মাছের যতগুলো মাছ ধরে সেই অংশের অনুপাতটা দেওয়া আছে, জেলেদের মাছের যে অংশটা সেটা দেওয়া আছে। তাহলে এটা 2/3, এটা 4/5, আর এটা হচ্ছে 5/6। তো তারা একটু চেষ্টা করছে মিশ্র অনুপাত দিয়ে আমাদের জীবনটা একটু কঠিন করা। আমরা যে কাজটা করবো এটাকে সরল অনুপাতে কনভার্ট করে ফেলবো, অর্থাৎ ভগ্নাংশ গুলোকে জাস্ট পূর্ণ সংখ্যা বানায় ফেলবো। তো এটা টেকনিকটা কি ছিল আর জানি না আপনাদের মনে আছে নাকি, তাও একটু মনে করিয়ে দিই। হর যেগুলো থাকে তার লসাগু দিয়ে সবগুলোকে গুণ করতে হয়, হরের লসাগু দিয়ে সবগুলোকে গুণ করতে হয়। তাহলে 2/3, হরের লসাগু কত, 3, 5 আর 6, এটার লসাগুটা কত, 30 মনে হয় নাকি। 3 দিয়ে কাটলে 1, 5, এখানে 2, 5 × 2 = 10, 3 × 10 = 30। এটাকে হচ্ছে কি আমরা 30 দিয়ে গুণ করব, এইটাকেও হচ্ছে আমরা 30 দিয়ে গুণ করব, এবং এইটাকেও আমরা 30 দিয়ে গুণ করব। তাহলে কি পাচ্ছি, 10 × 2 = 20, এখানে 4 × 6 = 24, আর এখানে পাচ্ছি 5 × 5 = 25। তাহলে এইটা হচ্ছে তারা যে মাছ ধরলো সেটার অনুপাত। এখন এখান থেকে আপনি বের করে ফেলতে পারবেন যে প্রথম জেলে কয়টা মাছ ধরেছে, দ্বিতীয় জেলে কয়টা মাছ ধরেছে, এবং তৃতীয় জেলে কয়টা মাছ ধরেছে। প্রথম জেলে ধরেছে হচ্ছে 690 ইন্টু যে তাদের যে অনুপাতটা দেখতে পাচ্ছেন, এই অনুপাতের রাশিগুলোর যোগফল নিচে থাকবে। এগুলো যোগ করে দেখেন 69 আসবে, আর উপরে কত হবে, উপরে হবে হচ্ছে 20। তাহলে এখান থেকে বলতে পারি প্রথম জেলে মাছ ধরেছে হচ্ছে 200টি। আচ্ছা, দ্বিতীয় জেলে কয়টা ধরেছে, দ্বিতীয় জেলে ধরেছে হচ্ছে গিয়ে 690 ইন্টু নিচে কি হবে, নিচে হবে হচ্ছে এই যে তিনটার যোগফল। তো এই তিনটার যোগফল কত, তিনটার যোগফল 69, আর উপরে কি হবে দ্বিতীয় জেলের যে অংশটুকু অর্থাৎ 24। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 240টি। ঠিক একইভাবে তৃতীয় জেলে কয়টি ধরেছে, তৃতীয় জেলে ধরেছে হচ্ছে 690 ইন্টু হচ্ছে উপরে হবে 25 আর নিচে হবে হচ্ছে 69। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 250। তো প্রথম জেলে, দ্বিতীয় জেলে ও তৃতীয় জেলে যথাক্রমে 200টি, 240টি ও 250টি মাছ ধরেছে। তো এখানে মেইন জিনিস যেটা, কিভাবে একটা মিশ্র অনুপাতকে সরল অনুপাতে কনভার্ট করতে হয় সেটা হচ্ছে আপনাকে দেখানো। আচ্ছা চলেন সামনে যাই। কি লেখা আছে, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া। আমাদেরকে দুইটি সংখ্যার অনুপাত, এরকম যখন অনুপাত দেওয়া থাকে তখন আমরা বলতে পারি না যে একটা 5 হবে আর একটা 7 হবে, এরকম বলা যায় না। ধরে নিতে হয় যে একটা 5x হলে আর একটা 7x হবে। একটা সংখ্যা যদি 5x হয় তাহলে অপর সংখ্যাটা হবে হচ্ছে 7x। তাহলে আমরা ধরি একটি সংখ্যা 5x, তাহলে অপর সংখ্যাটা কি হবে, অপর সংখ্যাটা হবে হচ্ছে 7x। এই যে 5x আর 7x এই দুইটার গসাগু কি হয়,
5x আর 7x এর গসাগুটা কি হয় চলো একটু দেখি। 5x এবং 7x এদের গসাগুটা হচ্ছে 4। লিখা আছে, এটা প্রশ্নে লিখা আছে। না আমরা কি বের করতেছি, আমরা জানি কি এদের গসাগু কি, গসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এই দুইটার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা এদের সাধারণ গুণনীয়কই হচ্ছে শুধু এক্স, এক্স ছাড়া এদের কোনো গুণনীয়ক নাই। তার মানে এদের গসাগুটা হচ্ছে এক্স, এক্স ছাড়া এদের কোনো সাধারণ গুণনীয়ক নাই। তার মানে এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগুটা হচ্ছে এক্স। কিন্তু প্রশ্নে দেওয়া হচ্ছে গসাগু 4। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু প্রশ্ন, দেখেন কথাটা বুঝে, কিন্তু প্রশ্নে দেওয়া গসাগু 4, আপনার আসছে গসাগু এক্স, তার মানে এই এক্স সমান হচ্ছে গিয়ে 4। আবার আপনি এখান থেকে লসাগু বের করতে পারেন, আবার এখান থেকে লসাগু বের করতে পারেন। লসাগুটা আসবে 35x। যারা বুঝে না তাদেরকে এভাবে সিঁড়িবদ্ধ হইতে বুঝায়। এই যে দেখো ভাইয়া 5x, এই যে দেখো 7x, x দিয়ে কাটো তাহলে 5, এই যে 7 এটা গুণ করে ফেলো 5 সাথে 35, 35 ইনটু x হচ্ছে 35x। এইভাবে করে হচ্ছে কি বলি যারা হচ্ছে গিয়ে নরমালি বুঝে না, ঠিক আছে। তো 35 তারপরে বলছে যে লসাগুটা কত হবে, সংখ্যা ধরে আপনি তো বের করে ফেলছেন x এর মান 4, এটা এখানে বসায় দেন। তাহলে হচ্ছে 35 ইনটু 4, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 140। দ্যাট মিন্স দুইটা সংখ্যার অনুপাত যদি কখনো 5:7 হয় আর তাদের গসাগু যদি 4 হয়, তাহলে হচ্ছে তাদের লসাগুটা হবে হচ্ছে 140। আচ্ছা, কারণ ওরা কঠিন কঠিন অঙ্ক সহজে বুঝতো। ও, এই যে একটা ভালো লজিক দিচ্ছে। লেবু চিপা কঠিন ঠিক আছে, কিন্তু ওরা কঠিন অঙ্ক সহজে বুঝতো, তাই ওদের কাছে কঠিন লেবু চিপাটা হচ্ছে গিয়ে সহজ কাজ আর কি। হম, ভাই সবকিছুকে এক্স ধরলে হবে, বুঝি নেই। সবকিছুকে এক্স ধরলে হবে নাকি বুঝি নেই। শরণ ভাইয়া কোথায়, বর্তমানে দেশেই আছে। আচ্ছা, বুঝিয়াছি ভাইয়া, চলেন সামনের দিকে চলে যাই। তো কে কে আসলো আমাদের এখানে, এখন হচ্ছে গিয়ে সাকিব ভাই, মুশফিক ভাই আর মাস্টারি ভাই, তারা তিনজন মিলে নাকি 171 রান করেছে এবং এখন তাদের রানের অনুপাত গুলো দেওয়া আছে। আমরা হচ্ছে গিয়ে বের করবো কে কত রান করলো। তো চলেন একটু দেখি কিভাবে করা যায়। তো এখানে হচ্ছে সাকিব আর হচ্ছে গিয়ে মুশফিক, এদের রানের অনুপাতটা কত, এদের রানের অনুপাতটা হচ্ছে 3:2। আবার মুশফিক আর হচ্ছে মাশরাফি, এদের রানের অনুপাতটা কত, এদের রানের অনুপাতটা হচ্ছে 3:2, দুইটাই কিন্তু 3:2। কথাটা একটু খেয়াল করেন, সাকিব আর মুশফিক এদের রানের অনুপাত 3:2, মুশফিক আর মাশরাফি এদের রানের অনুপাত হচ্ছে গিয়ে 3:2। তাহলে সাকিব মুশফিকের রানের অনুপাত 3:2, মুশফিক মাশরাফির রানের অনুপাত হচ্ছে 3:2। তো এখন আমরা এখান থেকে চাইলে ইজিলি সামুমায়ের অনুপাতটা, সামুমা মানে হচ্ছে সাকিব মুশফিক আর মাশরাফির রানের অনুপাতটা বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে বলা যায় সাকিব ইসটু মুশফিক ইসটু মাশরাফি, এটা কত হবে, এটা ইজিলি বলে ফেলা যায়। কিভাবে, ওই যে আপনাদেরকে একটা সিস্টেম শিখেছি, এটার সাথে গুণ করে ফেলেন 3 3 9, এরপর এটার সাথে এটা গুণ করে ফেলেন 3 2 6, এরপর এটার সাথে এটা গুণ করে ফেলেন 2 2 4। যেহেতু কমন কিছু নেই তাহলে অ্যান্সারটা কি হবে 9:6:4। এটা হচ্ছে সাকিব মুশফিক আর মাশরাফির রানের অনুপাত। তো এটা হচ্ছে কি লিখে ফেললাম। এইবার আসেন পরের কথাটা, বলা হয়েছে তারা তিনজন মিলে যদি একত্রে 171 রান করে, অর্থাৎ 171 রান করে, তাহলে হচ্ছে কে কত রান করলো। তো জলদি আমাকে চ্যাট বক্সে একটু বলেন তো, সাকিব কত করেছে, মুশফিক কত করেছে আর মাশরাফি কত করেছে, জলদি। আমি স্ক্রিনটা পজ রেখে করতেছি আর আপনি হচ্ছে চ্যাট বক্সে বলবেন। আমি যা লিখতেছি আপনি এখানে স্ক্রিনে দেখতে পাবেন না, আপনি স্ক্রিনে দেখতে পাবেন না, স্ক্রিন পজ হয়ে আছে। তো আপনারা হচ্ছে কি চ্যাট বক্সে বলবেন সাকিব কত করেছে, মুশফিক কত করেছে আর হচ্ছে কি মাশরাফি কত করেছে, জলদি জলদি জলদি। ঠিক আছে, যারা যারা হচ্ছে গিয়ে করেছেন তারা তো করলেনই, অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা হচ্ছে কি করেন তারা এখানে দেখে নিতে পারেন। সাকিবের রান হচ্ছে যে 171 19 ভাগে না, মুশফিক হচ্ছে 171 19 ভাগে 6 আর মাশরাফি হচ্ছে, এই 19 কোথেকে আসলো, 19 হচ্ছে এই তিনটা যোগফল, 9 6 আর 4 যোগ করলে 19। আর এই 9 কোথেকে আসলো, এই 9 এখান থেকে আসলো, 6 কোথেকে আসলো, 6 এখান থেকে আসলো, 4 কোথেকে আসলো, 4 এখান থেকে আসলো। ঠিক আছে, যে এখান থেকে 4 নিয়ে আমরা এখানে বসেছি। চলেন সামনের দিকে যাই। একটা অফিসে নাকি 2জন কর্মকর্তা আছে, 7 জন অফিস সহকারী আছে, 3 জন আবার অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক যদি 1 টাকা পায়, একজন অফিস সহকারী 2 টাকা পায়, একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের বেতন যদি হচ্ছে গিয়ে 1.5 লাখ টাকা হয়, তাহলে কে কত টাকা বেতন পায় এটা আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে, তো একটু লক্ষ্য করি আমরা এই কথাটা আসলে কি বোঝায়, যে একজন অফিস সহায়ক 1 টাকা পেলে অফিস সহকারী 2 টাকা পায়, কর্মকর্তা 4 টাকা পায়, এই কথাটা কি বোঝায়। এই কথাটা বোঝায় হচ্ছে তারা যে টাকাটা পায় সেই টাকাটার অনুপাত, তারা যেই টাকাটা পায়, অর্থাৎ একজন অফিস সহায়ক, একজন অফিস সহায়ক, একজন অফিস সহকারী এবং একজন অফিসের কর্মকর্তার যে বেতনটা,
এবং একজন অফিসে কর্মকর্তার যে বেতনটা, সেই বেতনটা কি অনুপাতে তারা পায় ওই অনুপাতটা দেওয়া আছে। যে এই কথাটা মানে হচ্ছে যে এ যদি 1 টাকা পায় তাহলে এ পাবে হচ্ছে গিয়ে 2 টাকা, আর এ পাবে হচ্ছে কি আপনার 4 টাকা। ঠিক একইভাবে এ যদি 2 টাকা পায় এ পাবে 4 টাকা, এ পাবে 8 টাকা। এ যদি 5 টাকা পায় এ পাবে 10 টাকা, এ পাবে 20 টাকা। ঠিক আছে, মানে এটা মানে এই না যে সহায়ক 1 টাকা পায়, সহকারী 2 টাকা পায়, কর্মকর্তা 4 টাকা পায়। এটা মানে এটা না। এটা মানে হচ্ছে তাদের বেতনের অনুপাতটা এত। অর্থাৎ এ যদি 1000 পায় এভাবে 2000, এভাবে 4000। ঠিক আছে, তো এটা একটু বুঝতে হবে যে এই লাইনটা দিয়ে মূলত তাদের বেতনের অনুপাতটাকে বোঝানো হয়েছে। বাংলাদেশ ফকির কমিটি আজকের পড়া এত ইজি কেন? 11.2টা তো ইজি ভাইয়া, 11.2টা তো একটু কঠিন না, ইজি। তাহলে আসেন, তাহলে এটা হচ্ছে কি তাদের বেতনের অনুপাতটা। তো এখন আমরা জানি না তাদের এক্সাক্ট বেতনটা জানি না, তাহলে এখান থেকে ধরে নিতে হবে, উই ক্যাচ ধরি ধরি যে অফিস সহায়ক আছে সে পায় হচ্ছে এক্স টাকা। তাহলে অফিস সহকারী কত টাকা পাবে? অফিস সহকারী পাবে হচ্ছে 2x টাকা, কারণ সহায়ক যত টাকা পায় তার দ্বিগুণটা পায় হচ্ছে সহকারী। তাহলে এই পাবে হচ্ছে 2x টাকা। তাহলে কর্মকর্তা কয়জন কত টাকা পাবে? কর্মকর্তা পাবে হচ্ছে গিয়ে 4 গুণ, x এর 4 গুণ, অর্থাৎ 4x টাকা। তো এখন অ্যাকর্ডিং টু প্রশ্ন আমরা কি বলতে পারি? অ্যাকর্ডিং টু প্রশ্ন আমরা কি বলতে পারি একটু খেয়াল করেন। তাদের সকলের মোট বেতন হচ্ছে গিয়ে 1.5 লাখ টাকা। তাদের সকলের মোট বেতনটা হচ্ছে 1.5 লাখ টাকা। আচ্ছা, একটু খেয়াল করি। তাহলে এখানে কর্মকর্তা আছে হচ্ছে 2 জন, প্রত্যেকে পায় হচ্ছে 4x করে। তাহলে কি হবে 2 × 4x। আচ্ছা ঠিক আছে, জিনিসপত্র ইজি। চারটাই কয়জন পারেন এটা একটু দেখেন তো। পোল কোশ্চেন গত ক্লাসে 4টা পোল কোশ্চেন পারছে মাত্র 2 জন। চারটাই পারছে 2 জন, মানে গত দুপুরের ব্যাচ। আপনাদের কয়জন পারেন একটু দেখুন, হ্যাঁ, শেষ পর্যন্ত। আচ্ছা এবার আসেন, অফিস সহকারী কত টাকা পায়? অফিস সহকারী, একজন অফিস সহকারী যদি 2x পায় তাহলে 7 জন অফিস সহকারী হচ্ছে 7 × 2x। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? 7 হচ্ছে কি 2x প্লাস কি হবে 4x, কয়টা? 3 জন অফিস সহায়ক, 3 জন অফিস সহায়কের হচ্ছে গিয়ে প্রত্যেকে এক্স টাকা করে পেলে তাহলে 3x। এটা সমান কত? এটা সমান হচ্ছে গিয়ে 150 আরো 3টা শূন্য। আচ্ছা তাহলে এখান থেকে টোটাল কি পাই? টোটাল পাই হচ্ছে 8x প্লাস হচ্ছে 14x প্লাস হচ্ছে 3x। এটা ইকুয়াল হচ্ছে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা অনেক টাকা, অনেক টাকাও না। 12 জন মিলে 1.5 লাখ টাকা পায়। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি যে 14 17 17 আর হচ্ছে 25, তাহলে 25x। এটা ইকুয়াল হচ্ছে 150 আরো 3টা শূন্য। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু কত? x ইকুয়াল হচ্ছে 6000 টাকা। তাহলে আপনি এখন বলতে পারবেন একজন সহায়ক কত টাকা পায়? একজন সহায়ক পায় হচ্ছে গিয়ে 6000 টাকা। তারপর আপনি এটা বলতে পারবেন একজন সহকারী কত টাকা পায়? একজন সহকারী পায় হচ্ছে 12,000 টাকা। এবার এটা বলতে পারবেন একজন কর্মকর্তা কত টাকা পায়? একজন কর্মকর্তা পায় হচ্ছে গিয়ে 24,000 টাকা। ইজি পিজি লেমন স্কুইজি। আমরা পুরোটা দাও একটু আরেকবার বলে দিই। এখানে যে লেখা আছে প্রশ্নে 1 টাকা পেলে একজন অফিস সহকারী 2 টাকা পায়, একজন কর্মকর্তা 4 টাকা পায়। এটা বেসিক্যালি বোঝানো হচ্ছে যে তাদের তিনজনের, মানে একজন অফিস সহায়ক, একজন অফিস সহকারী এবং একজন অফিস কর্মকর্তার বেতনের অনুপাতটা হচ্ছে 1:2:4। দ্যাট মিনস একজন সহায়ক যদি পায় x টাকা তাহলে সহকারী পাবে 2x টাকা, কর্মকর্তা পাবে হচ্ছে 4x টাকা। তাহলে সহায়ক আছে কয়জন? সহায়ক আছে 3 জন, তাহলে 3 × x। তারপরে কর্মকর্তা আছে কয়জন? 2 জন, তাহলে হচ্ছে এখানে কি হবে 4x ইনটু হচ্ছে 2। তারপরে সহকারী আছে কয়জন? সহকারী আছে 7 জন, তাহলে 7 ইনটু 2x। তাহলে এই পুরোটা যোগ করলে কত আসে? 1.5 লাখ টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x এর ভ্যালু হচ্ছে 6000, তারপর x এর ভ্যালু বসায় হচ্ছে প্রত্যেকে কত টাকা করে পায় সেটা হচ্ছে বের করে ফেলা যায়। আচ্ছা চলো একটু দেখে নিই। তো এখানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নাকি 10% বৃদ্ধি করেছে, প্রস্থ নাকি 10% হ্রাস করেছে। আচ্ছা আমরা ধরে নিই উই ক্যাচ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে, আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে x একক, আর এই আয়তক্ষেত্রের প্রস্থটা হচ্ছে y একক। এটা আমরা ধরে নিচ্ছি। এখানে এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করবেন। তো এটাকে যদি 10% বৃদ্ধি করি তাহলে কি দাঁড়ায়? এটাকে 10% বৃদ্ধি করলে দেখেন দৈর্ঘ্য কিন্তু দৈর্ঘ্যের মতোই থাকবে, জাস্ট ওইটার সাথে এটা 10% বৃদ্ধি পাবে, ওইটার সাথে ওইটার 10% বৃদ্ধি পাবে।
কি করলাম আমরা, দৈর্ঘ্য যেটা ছিল সেটার 10% বৃদ্ধি, তো এই যেটা ছিল সেটা তো এখানে আছেই, ওইটার সাথে ওইটার 10% কে বৃদ্ধি করবে, যে এক্স এর 10% যেটা ওইটা বৃদ্ধি করবে। সেটা মানে কত, এটা মানে হচ্ছে কি আপনার এক্স প্লাস হচ্ছে গিয়ে x/10, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে 11x ডিভাইডেড বাই 10x। সহজ জিনিস, কঠিন কিছু বলিনি। এবার আসেন, নিচে প্রস্থটাকে বলা হয়েছে 10% হ্রাস করতে, প্রস্থটাকে বলা হয়েছে আপনার 10% হ্রাস করতে। 10% হ্রাস করলে কি আসে একটু ব্যাপারটা দেখি। আগে ছিল y, এখন y এর 10% হ্রাস পাবে, এখন হবে যে y মাইনাস y ইন্টু 10/100। এখান থেকে কত পাই, এখান থেকে পাই হচ্ছে y মাইনাস 10 কেটে দিয়ে কাটলে আসে হচ্ছে গিয়ে নিচে 10 y/10, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে 9y/10। তাহলে 10% হ্রাস করার পরে আমাদের দৈর্ঘ্যটা কত হচ্ছে আর প্রস্থটা কত হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখলাম। 10% বৃদ্ধির পরে দৈর্ঘ্যটা হচ্ছে এটা, 10% হ্রাসের পরে প্রস্থটা হচ্ছে এটা। সরি, একটু এমন একটা ভুল বলছিলাম, কি বললাম, 10% বৃদ্ধির পরে হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা এটা, 10% হ্রাসের পরে হচ্ছে প্রস্থটা এটা। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এখানে ব্রাদার আপনার হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল হচ্ছে এক্স একক আর প্রস্থ ছিল হচ্ছে গিয়ে ওয়াই একক, তো ব্রাদার এখানে ক্ষেত্রফলটা কত ছিল? যখন হচ্ছে আপনার দৈর্ঘ্য ছিল এক্স একক আর প্রস্থ ছিল যখন হচ্ছে ওয়াই একক, তখন আপনার ক্ষেত্রফলটা কত ছিল? আবার রিভিল বানানটা ভুল লিখছে মিয়া। আচ্ছা, থ্যাংক ইউ। যখন দৈর্ঘ্য ছিল এক্স একক আর প্রস্থ ছিল ওয়াই একক, তখন ক্ষেত্রফল ছিল হচ্ছে এক্স ওয়াই বর্গ একক। আমার একটা জিনিস খুব ভালো লাগে বুঝছেন, মাঝে মাঝে যখন কোশ্চেন গুলো খুব ইজি হয়ে যায়, যেমন দৈর্ঘ্য এক্স হলে প্রস্থ ওয়াই হলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা খুবই ইজি প্রশ্ন তাই না? তো এটা যখন করি তখনও যে কিছু মানুষ রেসপন্ড করেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। কারণ অধিকাংশ মানুষ আমরা এরকম ভাবি, যখন একটা খুবই ইজি প্রশ্ন আসে তখন আরে আরেকজন অ্যান্সার দিয়ে দিবে, কারণ এখানে তো কোনো অ্যাকনলেজমেন্ট নাই। অর্থাৎ হচ্ছে আপনাকে তো কেউ বলতেছেন হ্যাঁ মাশাআল্লাহ ভালো ভালো, এই যে এ বলছে এ বলছে এ বলছে এ বলছে, মানে আমি তো কারো নাম বলে তো কিছু বলি না। সেই জন্য মানুষজন আসলে ওই ইনসেনটিভটা পায় না, তো হচ্ছে ওই একটা আগ্রহটা পায় না যে হচ্ছে গিয়ে একটু বলি ক্ষেত্রফলটা কি, বুঝছেন? তাও যে আপনারা কয়েকজন মানুষ নিজের মন থেকে জিনিসটা বলেন, এটা খুবই একটা অ্যাপ্রিসিয়েটেড থিং আর কি, বুঝছেন? তো ধন্যবাদ এই সাপোর্টটুকু দেওয়ার জন্য। আচ্ছা এবার আসেন, পরিবর্তিত দৈর্ঘ্যটা কি? পরিবর্তিত দৈর্ঘ্যটা হচ্ছে এটা, পরিবর্তিত প্রস্থটা কি? পরিবর্তিত প্রস্থটা হচ্ছে এটা। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফলটা কিন্তু বলেন, মানে দৈর্ঘ্য আর প্রস্থ চেঞ্জ করার পরে যে ক্ষেত্রফলটা পাবো সেটা কি হবে? পরিবর্তিত ক্ষেত্রফল। ভাইয়া এখানে বৃদ্ধিটা আগে করছে নাকি হ্রাসটা আগে করছে? ডাজন্ট ম্যাটার ব্রো, যেটাই করেন না কেন একই জিনিস, যেটাই করেন না কেন একই জিনিস। হ্যাঁ থ্যাংক ইউ। এখানে পরিবর্তিত ক্ষেত্রফলটা হবে জাস্ট এই দুটার গুণফল, 11x ইন্টু 9y অর্থাৎ হচ্ছে 99xy, আর নিচে হবে 10 ইন্টু 10 অর্থাৎ হচ্ছে 100। এখন আপনারা যথেষ্ট উচ্চশিক্ষিত, আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্স ওয়াই, এখানে দেখতে পাচ্ছেন 99xy/100, এই দুইটার মধ্যে কোনটা বড় এটা একটু চ্যাট বক্সে লিখবেন। এই দুইটার মধ্যে কোনটা বড় এটা একটু চ্যাট বক্সে লিখবেন, জলদি জলদি জলদি। এই দুইটার মধ্যে কোনটা বড় তাড়াতাড়ি চ্যাট বক্সে লিখবেন। এই যে ভেরি গুড মাশাআল্লাহ, দুইজন, তিনজন, তিনজন পাইছে যারা ভুল করছে, চারজন, চারজন পাইছে যারা ভুল করছে, গুড। বাকিরা সবাই ঠিক করছে, বাকিরা সবাই ঠিক করছে, চারজন পাইলাম হচ্ছে, এই যে 5 নম্বর জন, 5 নম্বর জন পাইলাম। আচ্ছা, কিন্তু বুঝলো কেমনে? এই যে একজন বুঝে গেছে সে যে ভুল করছে। ইন্টারেস্টিং। আচ্ছা এটা খেয়াল করেন, এটা কিভাবে চিন্তা করা যায়, এভাবে চিন্তা করেন, এটা হচ্ছে এক্স ওয়াই, মানে একটা এক্স ওয়াই। এটা কিভাবে চিন্তা করেন, এটা হচ্ছে একটা এক্স ওয়াই, আর এটা কি, এটা হচ্ছে 0.99xy। এখানে আছে একটা এক্স ওয়াই আর এখানে আছে 0.99xy, কে বড়, একটা এক্স ওয়াই বড় নাকি 0.99xy বড়? অবশ্যই হচ্ছে কি একটা এক্স ওয়াই বড়, তাই না? তাহলে আমরা হচ্ছে গিয়ে এটা বুঝতে পারি যে হচ্ছে আমাদের বড় হচ্ছে এটা, এটা যেহেতু বড় দ্যাট মিন্স কি ক্ষেত্রফল আগে ছিল এক্স ওয়াই, এখন হয়ে গেছে আরেকটু ছোট 99xy/100, দ্যাট মিন্স ক্ষেত্রফল কি হয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, দ্যাট মিন্স ক্ষেত্রফল হচ্ছে হ্রাস পেয়েছে। কতটুকু হ্রাস পেয়েছে ব্রো? হ্রাস পেয়েছে হচ্ছে এক্স ওয়াই
মাইনাস 99xy ডিভাইডেড বাই 100, বা এটা থেকে এটা বাদ দেন, পাবেন হচ্ছে xy বাই 100 বিয়োগ করুন। এখন একটা জিনিস আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমি যদি বলি যে ব্রো আমার কাছে 320 টাকা ছিল কিন্তু এখন আছে হচ্ছে 200 টাকা, আমার কাছে 320 টাকা ছিল কিন্তু এখন আছে 200 টাকা, তো আমার কাছে আমার টাকার পরিমাণটা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আমার টাকার পরিমাণটা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, আপনি কি করবেন? আপনি ফার্স্টে বলবেন আচ্ছা ভাই ছিল 320 টাকা এখন হয়ে গেছে 200 টাকা, দ্যাট মিন্স হ্রাস পেয়েছে 120 টাকা। তাহলে আমরা কথাটা কিভাবে বলতে পারি? 320 টাকা যখন ছিল তখন হ্রাস পেয়েছে 120 টাকা, 1 টাকা যখন হবে তখন হ্রাস পাবে কত? 120 বাই 300, তাহলে 100 টাকা যখন হবে তখন হ্রাস পাবে কত? 320 উপর হবে 120 ইন্টু 100। এভাবে করে হচ্ছে কি বেসিক্যালি আমরা পার্সেন্টেজটা বের করি যে আগে ছিল কত, হ্রাস পেয়েছে কতটুকু। তাহলে 320 এর হ্রাস পেয়েছে 120, একে কত 100 তে কত, তার মানে আপনার বেসিক্যালি হ্রাস পেয়েছে এত পার্সেন্ট, এখানে যেটা আসবে এত পার্সেন্ট। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকা উচিত, এগুলো আমরা ক্লাস 5-6 এ মোস্ট প্রবলি করেছিলাম। তো এই কনসেপ্টটা আমরা এখন এখানে ইউজ করবো। আমাদেরকে বলছে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেয়েছে, তো আমরা দেখবো ক্ষেত্রফলটা ছিল কত, ক্ষেত্রফলটা ছিল হচ্ছে xy। তাহলে আমরা কথাটাকে এভাবে লিখবো, ক্ষেত্রফল যখন xy বর্গ একক, ক্ষেত্রফল যখন হচ্ছে xy বর্গ একক তখন হ্রাস পায়, হ্রাস তুমি এরকম হয়ে যাচ্ছ। ক্ষেত্রফল যখন xy বর্গ একক তখন ক্ষেত্রফল হ্রাস পায় xy বাই 100 বর্গ একক। ক্ষেত্রফল হ্রাস পায় হচ্ছে তখন xy বাই 100 বর্গ। তাহলে ক্ষেত্রফল যখন 1 বর্গ একক তখন ক্ষেত্রফল কতটুকু হ্রাস পায়? তখন ক্ষেত্রফল হ্রাস পায় হচ্ছে নিচে হবে হচ্ছে xy ইনটু হচ্ছে 100 আর উপরে হবে হচ্ছে একটা xy। তাহলে ক্ষেত্রফল যখন হচ্ছে 100 বর্গ একক তখন কতটুকু হ্রাস পায়? তাহলে তখন হবে হচ্ছে xy ইনটু 100, নিচে হচ্ছে xy ইনটু 100 বর্গ একক, তার মানে 1 বর্গ। তার মানে ক্ষেত্রফল শতকরা 1 বর্গ একক হ্রাস পায়, বা হচ্ছে আপনি এভাবে লিখতে পারেন ক্ষেত্রফল হ্রাস পায় 1%। এভাবে লেখা যায় যে ক্ষেত্রফল হ্রাস পায় 1%, এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে পুরো অঙ্কটা, যদি সৃজনশীল আসে আমাদের এভাবে করে করতে হবে। পুরোটা একটু আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, যারা যারা মাঝখানে হারিয়ে গিয়েছিলাম আবার হচ্ছে কি ফিরে আসার চেষ্টা করবো। আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে 10% বৃদ্ধির পর কত হবে? x প্লাস x ইন্টু 10/100, অর্থাৎ x তো থাকবেই আর x এর 10% বৃদ্ধি পাবে। তাহলে আলটিমেটলি হলো হচ্ছে 11x ডিভাইডেড বাই 10, আর প্রস্থ ছিল মনে করি y একক। তাহলে 10% হ্রাসের পর প্রস্থটা হবে y মাইনাস y এর 10%, অর্থাৎ y মাইনাস y বাই 10, অর্থাৎ 9y বাই 10। তাহলে এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবর্তিত প্রস্থ। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্যের সাথে পরিবর্তিত প্রস্থটাকে যদি গুণ করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। আর এটা ছিল আগের দৈর্ঘ্য, এটা ছিল আগের প্রস্থ, তাহলে আগের ক্ষেত্রফল ছিল হচ্ছে কি আপনার xy বর্গ একক। আগে ছিল xy, এখন হয়ে গেল 99 xy বাই 100, দ্যাট মিন্স কমলো না বাড়লো? আপনারাই বলেছেন এটা হচ্ছে কমেছে। তাহলে আমরা বলতে পারি কতটুকু কমেছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে এটা মাইনাস এটা, অর্থাৎ এত। তাহলে ক্ষেত্রফল যখন এত থাকে তখন হ্রাস পায় এত, তাহলে যখন 1 থাকে তখন কত হ্রাস পায়, যখন 100 থাকে তখন কত হ্রাস পায়, এটাই বেসিক্যালি দেখায় ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস পায়। তাহলে অ্যান্সারটা হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পায় 1%। যারা যারা বুঝেছি আলহামদুলিল্লাহ। শর্টকাট হচ্ছে খাতে লিখে রাখেন, কখনো যদি দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন দেওয়া থাকে, মনে করি দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন হচ্ছে টি, আর যদি প্রস্থের শতকরা পরিবর্তন দেওয়া থাকে, এটা মনে করি হচ্ছে কিউ, তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন বের করাটা খুবই সহজ। ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন বের করাটা হচ্ছে খুব সহজ। ও আচ্ছা সরি, খুব লিখবো তো ফর্মুলা লিখতেছি, খুব সহজ যা বলতেছি তাই লিখে দিচ্ছি। আচ্ছা, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তনটা হবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস হচ্ছে পি কিউ ডিভাইডেড বাই 100। তো এটা বোঝা যায় না, তো এটা একটু বুঝাই দিই। দেখেন বারবার বলতেছি, খেয়াল করবেন এখানে পরিবর্তন লেখা আছে,
এখানে লেখা আছে হচ্ছে পরিবর্তন। তাহলে এর আগের যে অঙ্কটা দেখেছি সেই অঙ্কটা একটু খেয়াল করে, ওইখানে কি ছিল? দৈর্ঘ্য আপনার বৃদ্ধি পেয়েছে 10%, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে হচ্ছে 10%, প্রস্থ হ্রাস পেয়েছে হচ্ছে কি 10%, প্রস্থ হ্রাস পেয়েছে 10%। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। ক্ষেত্রফল কালিটা নীল কালিটা একদমই জমে না। ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এটা জানতে চাইছি। তো দেখেন শতকরা পরিবর্তন, তার মানে যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে। দ্যাট মিন্স এখান থেকে আমরা বলতে পারি আমাদের পি এর মান হচ্ছে গিয়ে +10, পি এর মানটা হচ্ছে +10, আমাদের কিউ এর মানটা কত? কিউ এর মান হচ্ছে -10 কারণ হ্রাস পেয়েছে। এখন পি আর কিউ এর মানটা আমরা এখানে বসিয়ে ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি বের করে ফেলবো। দেখেন পি এর মান হচ্ছে +10 আর কিউ এর মান হচ্ছে -10, জাস্ট এই দুটো বসাই দেন। পি এর মান হচ্ছে +10 আর কিউ এর মান হচ্ছে -10, নিচে 100। দেখেন কত, সেই 10 আর -10 কাটা যায়, আর এখানে উপরে থাকে হচ্ছে -100, নিচে থাকে হচ্ছে 100, তাহলে 100 100 কাটলে হচ্ছে -1। এই যে -1, এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্ষেত্রফল 1% হ্রাস পেয়েছে, মাইনাস আসছে থেকে আপনি বলবেন হচ্ছে ক্ষেত্রফল 1% হ্রাস পেয়েছে। যদি প্লাস আসতো তাহলে বৃদ্ধি পেয়েছে। তো এইটা হচ্ছে কি আপনার শর্টকাটটা, জাস্ট খেয়াল রাখবেন যে দৈর্ঘ্যের শতকরা পরিবর্তনটা পি হলে প্রস্থের শতকরা পরিবর্তনটা কিউ হলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে পি প্লাস কিউ প্লাস পি কিউ বাই 100। এটা এমসিকিউ ইউজ করতে পারেন, ভুলেও সিকিউ ইউজ করতে যান না, টিচার টুস করে কেটে দিবে, টিচার টুস করে কেটে দিবে, এটা একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? জীবন সহজ। তো একটু জানাবেন চ্যাট বক্সে জিনিসটা কি বুঝা গিয়েছে নাকি। এখানে একটা পোল কোশ্চেন আছে, দেখি কেউ পারেন নাকি। সময় পাবেন না বেশিক্ষণ, 45 সেকেন্ড সময় পাবেন। আচ্ছা, তো জাস্ট একটু এই যে সূত্রটা লিখেছি সেই সূত্রটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করব। ব্যাপারটা হচ্ছে কি, বর্গের ক্ষেত্রে বর্গের প্রত্যেক বাহু দৈর্ঘ্য বলছে না, বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ একই জিনিস, বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ একই জিনিস। আপনি যদি প্রত্যেক বাহু দৈর্ঘ্য হচ্ছে কি বাড়ান, প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি বাড়ান, তার মানে দৈর্ঘ্য বাড়াচ্ছেন প্রস্থ বাড়াচ্ছেন, সোজা কথা হচ্ছে এটা। বর্গের যাহা দৈর্ঘ্য তাহাই প্রস্থ, প্রত্যেক বাহু দৈর্ঘ্য বাড়ানো মানে হচ্ছে এর দৈর্ঘ্যটাও বাড়াচ্ছি প্রস্থটাও বাড়াচ্ছি। এটাই জিজ্ঞেস করছে যে দৈর্ঘ্যটা কত পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। তার মানে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এটা আপনি জানেন, একটু থেকে কি ফর্মুলা শিখেছেন, তো এটা মনে করেন আপনি জানেন না কত পার্সেন্ট বৃদ্ধি, ধরে নিলাম পি, তার মানে আমার দৈর্ঘ্যটাও p% বাড়তেছে প্রস্থটাও p% বাড়তেছে। কথা আবার বলতেছি, বর্গের ক্ষেত্রে যাহা দৈর্ঘ্য তাহাই প্রস্থ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়ানো মানে হচ্ছে দৈর্ঘ্য p% বাড়ানো প্রস্থ p% বাড়ানো। তাহলে এটা হবে পি, পরেরটাও হবে পি, মানে এখানে কিউ বলতে কিছু নেই, দুইটাই পি। দুইটাই পি হলে আপনি জাস্ট এইটা লেখার পরে অপশন চেক করবেন, অপশন চেক করে দেখবেন কোনটা এটার সাথে মিলে যায়। এগুলো হচ্ছে উল্টাপাল্টা প্রশ্ন, এগুলো হচ্ছে এমসিকিউ তে নরমালি আসলে আপনি অপশন চেক করে সবসময় বের করবেন, কখনো এটা সিকিউ তে আসবে না। সিকিউ তে আসলে যেটাকে সলভ করে তারপরে পি এর মান বের করতে হবে, কিন্তু এমসিকিউ তে আসলে জাস্ট আমরা এটা বসায় বসায় দেখবো। আমরা একটু বসায় দেখি তো 30 বসালে কি হয়, 30 আর 30 এ 60 হয়ে যায়, তো 60 হয়ে গেলে কি এটা মিলবে নাকি জীবনে? 44 আসবে জীবনে? আসবে না। 12 বসায় দেখি তো, 12 আর 12 হচ্ছে 24, আর 12 12 হচ্ছে 144, 24 এর সাথে 1.44 যোগ করলে 44 আসে না। 27 বসায় দেখি তো, 27 আর 27 হচ্ছে 54, এখানে কি 54 চলে আসতেছে, তাহলে কি 44 হবে নাকি? 20 বসায় দেখি তো, এবার দেখেন জীবন সহজ, এখানে 20 বসান, এখানে 20 বসান, এখানে 20 × 20 বসান, দেখেন মিলে গেছে। 20 20 কত? 40, আর এখানে 0 0 0 0 কাটা, 2 2 4, 40 আর 4 কত? 40 আর 4 হচ্ছে 44। তাহলে আমরা শর্টকাটটা দিয়ে এটা ইজিলি করে ফেলতে পারি, শর্টকাটটা দিয়ে ইজিলি করে ফেলবো। এখন যাদের মনে না ভাই আমার শর্টকাটটা পছন্দ হচ্ছে না, আপনি আমাকে একটু বড় করে দেন না, আমি বড় করে করবো, তাহলে এটা কি আসবে 2p প্লাস হচ্ছে কি p স্কয়ার বাই 100, এটা সমান হচ্ছে 44। তাহলে এখান থেকে বলতে পারি হচ্ছে 100, এটা হচ্ছে 2p প্লাস হচ্ছে p স্কয়ার, এটা সমান হচ্ছে 44। এটা কখনোই সিকিউতে আসবে না, তাহলে এখান থেকে বলতে পারি p স্কয়ার, সরি এটা 200 হবে, সরি, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে p স্কয়ার প্লাস হচ্ছে 200p, এটা ইকুয়াল হচ্ছে 4400। দ্যাট মিন্স p স্কয়ার প্লাস হচ্ছে 200p মাইনাস 4400, এটা সমান হচ্ছে 0। তাহলে এটাকে হচ্ছে মিডল টার্ম করেন, p স্কয়ার প্লাস হচ্ছে 220p মাইনাস হচ্ছে 20p মাইনাস হচ্ছে 4400 সমান হচ্ছে 0। এখান থেকে দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে p প্লাস 220 আর একটা পাবেন হচ্ছে p মাইনাস 20। তাহলে এখান থেকে কি পাচ্ছেন, এখান থেকে পাচ্ছেন p এর মান 20, কিন্তু এটা কিন্তু অগ্রহণযোগ্য, p এর মান মাইনাস 220 এটা হচ্ছে অগ্রহণযোগ্য, তো এটা নিয়ে আমাদের হচ্ছে কি অগ্রহণযোগ্য বলতে পারেন বা হাস্যকর।
এটা হচ্ছে আমাদের দরকার নেই। তাহলে পি এর মানটা কত? পি এর মান হচ্ছে 20, অর্থাৎ 20% বৃদ্ধি পাবে। বর্গের প্রত্যেকটা বাহু বাড়া মানে হচ্ছে দৈর্ঘ্যটাও বাড়া, প্রস্থটাও বাড়া। ম্যাথ অলিম্পিয়াডে ভালো কিছু করার নির্দেশনা, ম্যাথ অলিম্পিয়াডের জন্য আপনি যে বইগুলো আছে বইগুলো পড়ে ফেলেন ব্রো, চিল, জীবন সহজ। কেউ পড়ে না বইগুলো, যারা হচ্ছে পারে তারাই হচ্ছে পড়ে। ওই যে বইগুলো দেখবেন, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে ওইখানে কিছু বইয়ের লিস্ট আছে, বইগুলো পড়ে ফেলেন, জীবন সহজ। এবার আসলে আমরা একটু গম সুজি উৎপন্ন করবো। অনেকেই আছেন আল্লাহর বান্দা যারা হচ্ছে আজকে জানতে পারবেন যে গম থেকে সুজি উৎপন্ন হয়। সারা জীবন খাইছেন সুজি ঠিক আছে, কিন্তু হচ্ছে গিয়ে খেয়াল করেন এটা যে গম থেকে উৎপন্ন হয়। চলো একটু বোঝার চেষ্টা করি প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত নাকি 3:2। এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে যদি আপনি 3 কেজি ধান নেন, ওই 3 কেজি ধান থেকে চাল হবে 2 কেজি। আর গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3। এটা মানে হচ্ছে আপনি যদি গম নেন 4 কেজি, ওইখান থেকে সুজি হবে হচ্ছে গিয়ে 3 কেজি। বলা হয়েছে সমান পরিমাণের, মানে ধান যতটুকু নেবেন গমও ততটুকু যদি নেন, ওইখান থেকে চাল ও সুজির অনুপাত বের করবেন কিভাবে? আচ্ছা, তো চলো একটু দেখি। এই কথাটাকে আছে আমরা এইভাবে লিখতে পারি যে 3x কেজি ধান থেকে 3x কেজি ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ হচ্ছে 2x কেজি। 3x কেজি ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ হচ্ছে 2x কেজি। তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং 1 কেজি ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ কত? 1 কেজি ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ হচ্ছে 2/3 কেজি। আচ্ছা, এবার আসেন 1 কেজি ধান থেকে উৎপন্ন চালের পরিমাণ হচ্ছে এটা। এবার আসেন হচ্ছে গম আর সুজিরটা। আমরা এখানে বলতে পারি 4y কেজি গম থেকে 4y কেজি গম থেকে উৎপন্ন সুজির পরিমাণ আচ্ছা, আমার না এই হঠাৎ করে একটা প্রশ্ন মনে যাচ্ছে। আপনাদের মধ্যে কারা আছেন যারা যখন রেকর্ডিং দেখেন তখন স্পিড অনেক বাড়ায় দেখেন, 2-3 গুণ স্পিড দিয়ে দেখেন? এরকম কয়জন আছে? দেড় গুণ, 3 গুণ, 3 গুণও দিয়ে দেখেন? আচ্ছা, এবার আমি পরের কথাটা বলি। তারপরে 3 গুণ দিয়ে আপনারা যখন আমার ক্লাসটা দেখেন 3 গুণ দিয়ে, তখন কি কথা আদৌ কিছু বোঝা যায়? কারণ মোটামুটি তো আমি কথা একটু তাড়াতাড়ি বলি। 3 গুণ দিয়ে যখন আপনি দেখেন তখন কি কথা আদৌ হচ্ছে কিছু বোঝা যায়? অন্যান্যদেরটা জানি না আমি, কিন্তু আমি কথা একটু মোটামুটি স্পিডে বলি। তো 3 গুণ দিয়ে দেখলে আমারটাতে একটু ঝামেলা হওয়ার কথা, কথা কিছুই বুঝে যাওয়ার কথা না, কথাটা কিছুই হচ্ছে গিয়ে বুঝে যাওয়ার কথা না। আচ্ছা, ওকে, চলেন এবার একটু সামনের দিকে যাই। তাহলে 4y কেজি গম থেকে উৎপন্ন সুজির পরিমাণটা কি হবে? উৎপন্ন সুজির পরিমাণটা হবে হচ্ছে 3y কেজি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে 1 কেজি গম থেকে হচ্ছে কতটুকু উৎপন্ন হয় সুজি? 1 কেজি থেকে উৎপন্ন হয় হচ্ছে 3y ডিভাইডেড বাই 4y কেজি। তাহলে এখান থেকে y টা কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে 3/4 কেজি। তাহলে খেয়াল করে দেখেন আমরা কি করলাম এতক্ষণ ধরে। করলাম হচ্ছে 1 কেজি ধান থেকে কতটুকু চাল উৎপন্ন হয় সেটা বের করলাম, আর 1 কেজি গম থেকে কতটুকু সুজি উৎপন্ন হয় সেটা বের করলাম। তো ভাই আপনি 1 কেজির পিছনে পড়ে আছেন কেন? কারণ আমি দুটাকে সমান পরিমাণ বানাতে চাচ্ছি। আমি দুটাকে সমান পরিমাণ, তো এখানেও 1 কেজি ধান বানায় ফেললাম, এখানে 1 কেজি গম বানায় ফেললাম। ঠিক আছে, তাহলে দুইটা যেহেতু সমান পরিমাণে হয়ে গিয়েছে, এখন আমি পরের লাইনটা এভাবে লিখতে পারি, সুতরাং সমান পরিমাণের। আপনি বলতে পারেন না ভাই, আমি যদি এটা করতাম 1 কেজি না লিখে যদি এখানে 2 কেজি লিখতাম, এখানে 2 কেজি লিখতাম, তাহলে হয়তো না সেম উত্তর আসতো। এখানে 5 কেজি এখানে 5 কেজি লিখলেও সেম উত্তর আসতো। মেইন কথা এই পার্টটা সমান বানাইতে হবে, এখানে যা লিখবেন এটা সমান বানাইতে হবে। তাহলে আমরা কথাটা এভাবে লিখতে পারি, সমান পরিমাণের ধান ও গম থেকে ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত হবে উৎপন্ন চাল ও সুজির অনুপাত হবে হচ্ছে 2/3 ইস্টু হচ্ছে 3/4। তাহলে এখান থেকে কি পাই দেখেন, দুইটাকে যদি আমরা আস্তে করে 12 দিয়ে গুণ করে দিই, 3 আর 4 লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি আসে 3/4 ইন্টু হচ্ছে কি 12। তাহলে এখানে পাই হচ্ছে 3 4 4 2 8, আর এখানে পাই হচ্ছে 3 3 3 3 9। তাহলে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত হচ্ছে 2/3 ইস্টু হচ্ছে 3/4। ঠিক আছে, ইজি বিজি লেমন স্কুইজি। পুরো জিনিসটা আরেকবার বলে দিচ্ছি। আমাদেরকে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাতটা দেওয়া, গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাতটা দেওয়া।
আমরা যে কাজটা করতে পারি কথাটাকে এভাবে লিখতে পারি 3x কেজি ধান থেকে উৎপন্ন চাল হচ্ছে 2x কেজি। আবার এটাকে লিখতে পারি এভাবে 4y কেজি গম থেকে উৎপন্ন সুজি হচ্ছে 3y কেজি। তাহলে 1 কেজি থেকে কতটুকু উৎপন্ন হয় আর এখানে 1 কেজি থেকে কতটুকু উৎপন্ন হয় সেটা লিখবেন। দুইটাই আপনি 1 কেজিতে বের করে ফেলছেন, তাহলে আপনি এটা বলতে পারবেন যে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাতটা কত। ঠিক আছে, যারা বলছে আলহামদুলিল্লাহ বুঝি না, যারা ইনশাল্লাহ, যারা অন্য ধর্মাবলম্বী ইয়েস। এখানে একটা পোল কোশ্চেন আমাদের স্ক্রিনে হচ্ছে ভেসে উঠলো। আমরা সময় পাবো হচ্ছে গিয়ে মাত্র 1 মিনিট এটা অ্যান্সার করার জন্য, কারণ কোশ্চেনটা ইজি চেয়ে সহজ, আপনি একটু চেষ্টা করলেই পেরে যাবেন। কোশ্চেন এগুলো সহজ, এটা কিন্তু 3 নম্বর পোল কোশ্চেনটা এখন পর্যন্ত যতগুলো দিচ্ছি সবগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ কোশ্চেন। এর মধ্যে দেখা যাচ্ছে যে যারা অ্যান্সার করছেন 45% মানুষ পেরেছেন। সমস্যা নাই, এরকম হতেই পারে। আচ্ছা এটা দেখি, x is to y হচ্ছে y is to z, x is to y হচ্ছে y is to z। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে x z। জাস্ট আর গুণ করে ফেলছি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, y স্কয়ারের মানটা হচ্ছে x ইনটু z। তাহলে এখান থেকে এই y স্কয়ারের জায়গায় যদি আমরা x ইনটু z লিখে ফেলি আর x স্কয়ারের জায়গায় যদি x রাখি, জীবন সহজ, দুই পাশকে x দিয়ে ভাগ করে দেন, তাহলে আসে হচ্ছে x ইনটু z। অ্যানসার কোনটা? অ্যানসার হচ্ছে 1 নম্বর। তাহলে ফার্স্টে যেটা দেওয়া আছে ওখান থেকে y স্কয়ারের মানটা বের করে নেবেন, এরপর y স্কয়ারের মানটা আস্তে করে বসায় দিবেন, এরপর দেখবেন দুই পাশকে x দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাচ্ছে। তাই না? মানে এগুলা সহজ জিনিসপত্র ব্রো। ওকে, এখানে কি আছে দেখেন, একটি জমির ক্ষেত্রফল হচ্ছে কি 432 বর্গ মিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত থেকে দেওয়া আছে। বলা হয়েছে অপর জমির ক্ষেত্রফল কি? আচ্ছা ভাই, আস্তে না বসিয়ে জোরে করে বসালে কি সমস্যা হবে? না না, জোরে করে বসালে কোনো সমস্যা নেই, এত জোরাজোরি তো কোনো কিছু নেই, এই জন্য বলছি আস্তে করে বসাবে। আচ্ছা এবার আসেন এখানে কি করা যায়। এই কোশ্চেনটা তারা আসলে যেটা আমাদের বোঝাতে চেয়েছে সেটা অনেক সময় শিক্ষার্থীরা বুঝতে অপরাগ হয়। অর্থাৎ হচ্ছে মানে কি করা, মানে কোন জমির সাথে কোন জমি আর কোন জমির দৈর্ঘ্যের সাথে কোন জমির প্রস্থ, এই জিনিসটা হচ্ছে কি মানুষজন অনেক সময় বুঝে না। একটু খেয়াল করেন, একটা জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটা জমির দৈর্ঘ্য আর প্রস্থ, তাই তো? এই কথার মানে হচ্ছে এইটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য আর এটা হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত 3:4। এটা হচ্ছে প্রথম জমির প্রস্থ আর দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত 2:5। কথাটাকে আমরা এভাবে লিখতে পারি, উই ক্যাচ ধরি প্রথম জমির দৈর্ঘ্য যদি হয়ে থাকে 3x, আমাদের প্রথম জমির দৈর্ঘ্যটা যদি হয়ে থাকে হচ্ছে 3x মিটার, তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা কত হবে বলুন একটু জলদি। আমরা ধরে নিয়েছি হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 3x মিটার, তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা কত হবে? জলদি জলদি জলদি। থ্যাংক ইউ। কয়েকজন লিখতেছে 2x। আরে আল্লাহর বান্দা, বললামই তো এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য আর দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য যদি হয় 3x, দ্বিতীয় জমির দৈর্ঘ্য হবে হচ্ছে গিয়ে 4x মিটার। তো বুঝা উচিত ছিল। আচ্ছা সমস্যা নেই, প্যারা নাই, কোনো প্যারা নাই। আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x মিটার। আচ্ছা এবার আসেন, যদি প্রথম জমির, আবার ধরি, যদি প্রথম জমির প্রস্থটা হয় হচ্ছে গিয়ে 2y, এখন আবার x ধরা যাবে না, এটা আরেকটা অনুপাত তো, এখন আবার x ধরা যাবে না। প্রথম জমির প্রস্থটা যদি হয় হচ্ছে আপনার 2y, তাহলে বলেন তো, এবার দেখবেন ইনশাল্লাহ সবাই পারবেন, দ্বিতীয় জমির প্রস্থটা কি হবে? জলদি জলদি জলদি, তাড়াতাড়ি। দ্বিতীয় জমির প্রস্থটা কি হবে? এই যে চ্যাট বক্স ভাসিয়ে ফেলেছেন, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। তাহলে দ্বিতীয় জমির প্রস্থটা হবে হচ্ছে গিয়ে 5y মিটার। দ্বিতীয় জমির প্রস্থটা হবে 5y, এই যে এখান থেকে অনুপাত থেকে বোঝা যায়, এটা যদি 2y হয় এটা 5। তো এখন আপনি যথেষ্ট উচ্চশিক্ষিত, আপনি দেখতে পাচ্ছেন প্রথম জমির দৈর্ঘ্য 3x আর প্রথম জমির প্রস্থ 2y। তাহলে এই দুটাকে গুণ করলে আমরা কি পাই? এই দুটাকে গুণ করলে আমরা পাই হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল। আর প্রশ্নে আমাদের দিকে তাকিয়ে আছে একটা জিনিস, এই যে এই জিনিসটা তাকিয়ে আছে, ওরা বলতে যাচ্ছে যে প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে 432। তাহলে প্রশ্ন মতে আমরা এই কথাটা লিখতে পারি, প্রশ্ন মতে 3x ইন্টু 2y অর্থাৎ 6xy, এটা ইকুয়াল টু হচ্ছে 432। অর্থাৎ প্রথম জমির দৈর্ঘ্যের সাথে দ্বিতীয় জমির, সরি, প্রথম জমির দৈর্ঘ্যের সাথে প্রথম জমির প্রস্থ গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রথম জমির ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলটাই দেওয়া আছে হচ্ছে গিয়ে 432। তাহলে এখান থেকে আমরা বলতে পারি xy এর মান কত? xy এর মান হচ্ছে গিয়ে এটাকে যদি ভাগ করেন পাবেন হচ্ছে 72। আচ্ছা ব্রো, একটু খেয়াল করেন, এখানে দ্বিতীয় জমির দৈর্ঘ্য আর দ্বিতীয় জমির প্রস্থ এই দুটো হচ্ছে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইজিলি দ্বিতীয় জমির হচ্ছে গিয়ে ক্ষেত্রফলটা কি হবে? বলেন তো চ্যাট বক্সে, পিছনে বুঝতেছো না কেন তুমি, দুষ্টু কথাকার? হ্যাঁ, এটা বলেন তো দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা তাহলে কি হবে? দ্বিতীয় জমির ক্ষেত্রফলটা কি হবে একটু চ্যাট বক্সে বলবেন। ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। আচ্ছা ক্ষেত্রফলটা হবে 4x ইন্টু 5y অর্থাৎ হচ্ছে 20xy বর্গ মিটার।
20xy বর্গমিটার। তাহলে এখানে আমরা তো এটা মান পেয়ে গেছি, তাই না? এখানে ডিরেক্ট লিখতে পারতাম 20 ইন্টু 72 বা হচ্ছে কি আপনার 1440 বর্গমিটার। এটা হচ্ছে আপনার দ্বিতীয় জমিটার ক্ষেত্রফল। এক্স এর মান কিন্তু উপরে পেয়ে গেছি, ওই মানটা জাস্ট বসাই দিছি আর কিছু না, মানটাই জাস্ট হচ্ছে বসিয়ে দিলাম আর কিছু না। আচ্ছা, পুরো জিনিসটা আরেকবার বলে দেই। এখানে প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা ধরাটা একটু টাফ, কিন্তু বলে দিলাম আসলে ঘটনাটা কি বুঝাতে যাচ্ছে। প্রথম জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে দ্বিতীয় জমির দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে প্রথম জমির দৈর্ঘ্যের সাথে দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাতটা হচ্ছে এটা, প্রথম জমির প্রস্থের সাথে দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত হচ্ছে এটা। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম জমির দৈর্ঘ্যটা হচ্ছে 3x মিটার, তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা হবে 4x মিটার। তাহলে এখানে প্রথম জমির প্রস্থটা ধরে নিচ্ছি 2y, তাহলে দ্বিতীয় জমির প্রস্থটা হবে হচ্ছে 5y। এখন প্রথম জমির দৈর্ঘ্যের সাথে দ্বিতীয় প্রথম জমির প্রস্থটা যদি গুণ করেন তাহলে 3x * 2y, এটাই হচ্ছে 6xy, যেটা প্রশ্নে দেওয়া আছে 432। এখান থেকে আমরা বলতে পারি xy এর মান হচ্ছে 72। আচ্ছা, আবার দ্বিতীয় জমির দৈর্ঘ্যের সাথে দ্বিতীয় জমির প্রস্থ যদি গুণ করি তাহলে পাই হচ্ছে কি 4x * 5y, এটা হচ্ছে 20xy। আর হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 20xy মানে হচ্ছে 20 * 72 অর্থাৎ 1440 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। চলেন আমরা একটু পরের অঙ্কটা দেখি কি আছে। জেমি ও সিমি একই ব্যাংক থেকে 10% সরল মুনাফায় সম্পূর্ণ হারাম জিনিসপত্র। আমরা অঙ্কটা করার খাতিরে করব, কিন্তু আমরা চেষ্টা করব সুদ থেকে দূরে থাকতে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আচ্ছা, তো জেমি সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমিও মুনাফা আসলে তত টাকাই শোধ করে। তাদের ঋণের অনুপাতটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। তো এখানেও সেম উই ক্যাচ, আমরা জানি না কে কত টাকা ঋণ নিয়েছে। ধরি জেমি ঋণ নিয়েছে x টাকা, ধরি জেমি ঋণ নিয়েছে হচ্ছে x টাকা। সেই ক্লাসে কোনো জেমি সিমি থাকলে তো তারা খেপে যাবে, আমরা ঋণ নেই নাই। আচ্ছা, জেমি ঋণ নিয়েছে হচ্ছে x টাকা আর সিমি ঋণ নিয়েছে হচ্ছে y টাকা। তাহলে এখন দেখেন 10% সরল মুনাফায় 2 বছর পর মুনাফা আসলে আসলে কত টাকা পরিশোধ করতে হবে। জেমি 2 বছর পর, জেমি 2 বছর পর মুনাফা আসলে শোধ করবে, মুনাফা আসলে শোধ করবে। লক্ষ্য করেন, মুনাফা আসলে শোধ করা মানে কি, যেটা নিয়েছিল সেটা তো ফেরত দিবেই, সাথে মুনাফাও দিবে। এই 2 বছরে যত টাকা মুনাফা হয়েছে সেটাও দিবে। তাহলে ব্যাপারটা কি, নিয়েছিল কত টাকা, নিয়েছিল হচ্ছে x টাকা, সেটা ফেরত দিবেই, প্লাস হচ্ছে x টাকার 2 বছরের মুনাফা 10% হারে। তাহলে দেখেন x টাকার 2 বছরের মুনাফা কিভাবে বের করি আমরা, I = PNR। এই যে এটা হচ্ছে P প্রিন্সিপাল অর্থাৎ আসল, এটা হচ্ছে N নাম্বার অফ ইয়ার্স। নাম্বার অফ ইয়ার্স বলাটা আসলে ভুল, কিন্তু আপনাদের ক্ষেত্রে সত্য। আর এটা হচ্ছে সময় মানে বছর, আর এটা হচ্ছে 10, এটা হচ্ছে কি আপনার রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার বা মুনাফার হার। তাহলে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে কি ওই বছর কত বছর, আর এটা হচ্ছে কি আপনার সুদের হারটা। তাহলে এটা বসায় দিয়ে আমরা এখান থেকে বের করতে পারি সে মুনাফা কত দিচ্ছে। এটা দিচ্ছে মুনাফা, এটা দিচ্ছে হচ্ছে আসল, তাহলে টোটালটা হচ্ছে গিয়ে মুনাফা আসল। তাহলে এখান থেকে আমরা কত পাই, হালকা কাটাকাটি করলে এখানে পাই হচ্ছে গিয়ে x প্লাস হচ্ছে কত, এখানে 10, এখানে আসবে হচ্ছে 2x/10, এখান থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে 12x / 10 টাকা। এটা হচ্ছে গিয়ে জেমি 2 বছর পরে মুনাফা আসলে কত টাকা পরিশোধ করে। এটা হচ্ছে জেমি 2 বছর পর মুনাফা আসলে কত টাকা পরিশোধ করে। আচ্ছা, এবার আসেন সিমি 2 বছর পর মুনাফা আসলে কত টাকা শোধ করে। সিমিটা তো 2 বছর না, সিমিটা কয় বছর, সিমিটা হচ্ছে 3 বছর। তাহলে সিমি 3 বছর পর মুনাফা আসলে শোধ করবে, y তো থাকবেই, এরপর হচ্ছে y এর 10%, y থাকবে, y এর 10% কয় বছরে, 3 বছরে। তাহলে y * 3 * 10/100। তাহলে এখান থেকে আমরা পাই কত, y প্লাস এখানে আসবে হচ্ছে 3y/10, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 13y/10 টাকা। তাহলে আমরা কি পেলাম, আমরা ধরে নিলাম ফার্স্ট হচ্ছে কি ঋণ নিয়েছে x টাকা, এ ঋণ নিয়েছে y টাকা। তাহলে এই x টাকা 2 বছর পর কত টাকা শোধ করা লাগবে, x টাকা তো শোধ করা লাগবেই, সাথে তার মুনাফাও শোধ করা লাগবে। মুনাফাটা কিভাবে বের করে, I = PNR, যেখানে p টা হচ্ছে আসল অর্থাৎ x, n টা হচ্ছে 2 আর r টা হচ্ছে 10%, এই যে 10% লিখলাম 10/100। তো এখান থেকে এটা বের হলো। সেম ভাবে হচ্ছে আমরা সিমি 3 বছর পর কত টাকা পরিশোধ করবে সেটাও বের করলাম। এন্ড ঘটনা হচ্ছে আপনাকে করতে বলছে কি, আপনাকে করতে বলছে তাদের ঋণের অনুপাতটা বের করতে। তো ঋণের অনুপাত মানে হচ্ছে x/y বের করতে। আর আপনি বলতে পারেন ভাই x/y কিভাবে বুঝলেন, y/x তো হতে পারে না। তো সবসময় খেয়াল রাখবেন এখানে কোন সিস্টেমে দেওয়া আছে, মানে কোন
ক্রমে দেওয়া আছে, কোন অর্ডারে দেওয়া আছে, ফার্স্টে জেমি তারপরে সিমি। তার মানে জেমি আর সিমি ঋণের অনুপাতটা বের করবে, অর্থাৎ x/y বের করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে প্রশ্ন মতে তারা দুইজন যে টাকাটা পরিশোধ করে সেটা কিন্তু সমান। তারা দুইজনে যে এ যত টাকা শোধ করে এ তত টাকাই শোধ করে, তার মানে এই দুইটা অঙ্ক হচ্ছে কি মানে যত টাকা পরিশোধ করে সেটা হচ্ছে সমান। 12x/10 এটা ইকুয়াল হচ্ছে 13y/10। দুই পাশ থেকে 10 10 টাও কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে 12x, এটা ইকুয়াল হচ্ছে কি 13y। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে x/y। তাহলে x/y হচ্ছে 13/12। সুতরাং তাদের ঋণের অনুপাতটা হচ্ছে, সুতরাং তাদের ঋণের অনুপাত হচ্ছে 13:12। ইজি পিজি লেমন স্কুইজি। যারা যারা বুঝছে আলহামদুলিল্লাহ, যারা বুঝেন ইনশাআল্লাহ, তারা অন্য ধর্মাবলম্বী তারা হচ্ছে ইয়েস লিখবেন। কোশ্চেনটা ইজি চেয়েও সহজ, এত একটা কঠিন কিছু বলি নেই, মোটামুটি ধীরে গতিতে বোধগম্য ভাষায় হচ্ছে কি বলার চেষ্টা করা হয়েছে। আপনি যখন করান তখন সহজ, কিন্তু বাসায় ধরলে আর পারি না। ও ব্যাপারটা হচ্ছে কি আপনার যে ইজি পিজি লেমন স্কুইজি, ওই যে ডিউরিং এক্সাম ফিলস লাইক বিজি, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে তো যখন ক্লাসে করাই দিচ্ছি তখন সবই সহজ, কিন্তু হচ্ছে গিয়ে যখন এক্সামে করতে যাই আমরা তখন হচ্ছে মাথা ঘুরায়। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার স্যাপার। নর্মাল একটু কিছু প্র্যাকটিস করলে হয়তো বা হচ্ছে আপনার এক্সাম হলেও ইজি পিজি লেমন স্কুইজি হয়ে যাবে। এগুলো কোনো ব্যাপার না, স্বাভাবিক একটা ঘটনা। শুনতে শুনতে দেখতে দেখতে আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা একটু চেষ্টা করি হচ্ছে গিয়ে এটার সঠিক অ্যান্সারটা প্রদান করতে। সময় পাবেন হচ্ছে গিয়ে সর্বসাকুল্যে 1 মিনিট। দেখেন কয়জন আসলে এই 1 মিনিটের মধ্যে এটার সঠিক উত্তরটা প্রদান করতে পারে। কোশ্চেনটা একটু ট্রিকি, চেষ্টা করবো হচ্ছে কারেক্ট অ্যান্সারটা প্রদান করার। দেখা যাক। তো চলেন একটু দেখি আসলে এটার অ্যান্সারটা কি। এত একটা কঠিন ছিল না। 33 21 21 15 10। আচ্ছা, অপশন দেখি সব অঙ্ক 5টা করে। আচ্ছা, তো এগুলো অনেক, এই পুলগুলো অনেক দুষ্টামি করে বানানো, অনেক আগে বানানো, করতে করতে জানি দিচ্ছি, কিন্তু সহজ করছে, খুবই সহজ। দেখেন এখানে হচ্ছে a প্লাস b এর অনুপাত জানেন, b প্লাস c জানেন, c প্লাস a জানেন, কিন্তু কোনটা কি a b এর মান জানেন। তবে ধরে নেন a প্লাস b এটা হচ্ছে 6x, তাহলে আপনার b প্লাস c কি হবে, b প্লাস c হবে অবশ্যই 7x। তাহলে আপনার c প্লাস a প্লাস এর মান কত, a প্লাস b প্লাস এর মান হচ্ছে 14। আস্তে করে বসায় দেন, তাহলে এখান থেকে আপনি ইজিলি x এর মান বের করে ফেলতে পারবেন। x এর মান কত আসে ব্রো, দেখেন x এর মান আসে হচ্ছে গিয়ে 4/3। জাস্ট ক্যালকুলেশন করলাম, আর কিছু না। আমরা সবগুলা যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পর এখানে 21x ইকুয়ালস টু এটা আসলো, a প্লাস b প্লাস c এর মানটা বসাই দিলাম। মান বসাই দেওয়ার পর x এর মান বের করে ফেলছি। x এর মান বের করতে পারলেই জীবন সহজ। কিভাবে, এখন এই x এর মানটা এখানে বসাই দেন। x এর মানটা এখানে বসালে কি আসবে, দেখেন a প্লাস b সমান হচ্ছে 6 ইনটু 4/3। 6 ইনটু 4/3 মানে কি, 2 দুগুণা 4 দুগুণা কত, 4 দুগুণা 8। তার মানে a প্লাস b এর মান হচ্ছে 8, a প্লাস b এর মান হচ্ছে 8। আর a প্লাস b প্লাস c তো আমাদের দিকে তাকিয়ে আছে, a প্লাস b প্লাস c আমাদের দিকে তাকিয়ে আছে। a প্লাস b প্লাস c এর মান কত, 14। আস্তে করে এটা থেকে এটা বাদ দিয়ে দেন, তাহলে c এর মান কত, c এর মান হচ্ছে 6। তাহলে অ্যানসার কোনটা, অ্যানসার হচ্ছে 1 নাম্বারটা। a প্লাস b প্লাস c এর মান জানেন আর a প্লাস b এর মান জানেন, তাহলে হচ্ছে এখান থেকে ইজিলি আমরা হচ্ছে গিয়ে c এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে মোটামুটি কথাবার্তা। আজকে ক্লাসে আমরা যা যা পড়লাম, যা যা শুনলাম, যা যা বোঝার চেষ্টা করলাম, আমি যা যা বোঝানোর চেষ্টা করলাম, সবকিছুর উপর বেসিস করে একটা বাড়ির কাজ দেওয়া আছে। ক্লাসের কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে আমি আপনাকে আশ্বস্ত করছি এবং অনেকটা বলতে পারেন নিশ্চিত করছি, আপনি যদি ক্লাস রেকর্ডিংটা একটু দেখে নেন আপনার কাছে জিনিসটা সহজ ঠেকবে। অবশ্যই হচ্ছে কি রেকর্ডিংটা একবার দেখে নেবেন। আমাদের নামাজের টাইম যেহেতু হয়ে গিয়েছে এবং আমাদের ক্লাসের কন্টেন্টও শেষ, আজকে ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ হচ্ছে আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।